শুনছেন কহ গল্প। আজ শুনবেন শহীদ জননী জাহানারা ইমামের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প উপলব্ধি। শুরু করছি বিজয়ের মাসে কহ গল্পের নিবেদন, মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প উপলব্ধি। বিকেলে রোদ নেমে গেলে পশ্চিম দিকের ঘরের আড়ালে পূবের বারান্দাটা ছায়া আচ্ছন্ন স্নিগ্ধ হয়ে থাকে। সেই বারান্দায় আসিয়া বেগম আসরের নামাজে দাঁড়িয়েছিলেন। কেবলই রুকুতে ঝুঁকেছে। সদর দরজার কাছে ধূপ ধাপ পায়ের শব্দের সঙ্গে রহিমউদ্দির আতঙ্কিত আত্মস্বর শোনা গেল। ও আম্মা জান গো, সর্বনাশ হয়েছে, মিলিটারি আয়া পড়ছে নদীর ওই পারে। আসিয়া নামাজের মধ্যেই আপদমস্তক কেঁপে গেলেন। কোনো মতে রাকাত শেষ করার দিকে মনোযোগ দিলেন। কে যেন চাপা স্বরে ধমকে উঠল, এই চুপ, দেখছস না নামাজে খাড়াইছেন? তারপর দু তিনজনের ফিসফিস উত্তেজিত কথাবার্তার শব্দ বারে বারে আসিয়া বেগমের মনোযোগে ঘা মারতে লাগলো। সালাম ফিরে মোনাজাতের জন্য হাত উঠিয়ে আসিয়া বেগম বিড়বিড় করে শুধু বলতে পারলেন, আল্লাহ রহম করো, খোদা নাজাত দাও। তাকে সালাম ফিরতে দেখেই রহিমউদ্দিন সদর দরজার কাছ থেকে এগিয়ে এলো। তার পিছু পিছু হারু আর মজুরমা। সবার চোখ মুখ আতঙ্কে বিবর্ণ। আসিয়া বেগম জিজ্ঞেস করলেন, কি কস? হাসা কথা, দেখছে কেডা? রহিমউদ্দিন তার সামনে উঠোনে উবু হয়ে বসে হাও মাও করে বলতে লাগলো, আমি নিজ চোখে দেখছি আম্মাজান, গরুগুলান রে পানি খাওয়ামো মনে কইরা বান্দের উপর উঠছি, দেখি কি। রহিমউদ্দির চোখ গোল গোল হয়ে উঠল। ট্যারাক ভর্তি মিলিটারি ওই পারের রাস্তা দিয়া যায়, পানি খাওয়ামো কি, তক্ষুনি দৌড়ে পার হইয়া আইয়া পড়ছি। আসিয়া বেগম সঙ্গে সঙ্গে ঝামিয়া উঠলেন। গরুগুলান রে ফালাইয়া থুইয়া দৌড় পারলি? কোন দিকে তা যায়? রহিমউদ্দিন দ্রুত হাত নাড়তে নাড়তে বলল, না না, একলা ফালাইয়া আসি নাই, রজব আলীরে কইছি একটু নজর রাখো, আমি বাড়ি খবর দিয়াই আবার আইতাছি। বলেই সে দৌড়ে চলে যাবার ভঙ্গিতে পেছনে ফিরল। আসিয়া বেগম উঠে দাঁড়িয়ে জায়নামাজের পাটি গোটাতে গোটাতে বললেন, ওরে, এই সাবধানে যাস, এদিক ওদিক তাকাইবি না, গরুগুলান্ডে খেদাইয়া এই সোজা বাড়ি চলে আসবি। রহিমউদ্দিন যেতে যেতে বলল, আচ্ছা। আসিয়া বেগম গোটানো পাটি হাতে চুপচাপ দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলেন। তার দুই ভ্রু কুঞ্চিত। হারু আর মজুর মা তার মুখের দিকে তাকিয়ে রইল। আসিয়া বেগম মনে মনে কি যেন হিসেব করছেন। একটু পরে বললেন, হারু, এই তালতলির ব্রিজটা যেন কদ্দূর এইখান থেকে? হারু বলল, মাইল দেড়েকের বেশি না আম্মাজান। আচ্ছা, ওরা কি ব্রিজ দিয়া এই গ্রামে আইব, না ব্রিজ পাড়াইয়া থানার দিকে যাইব? তোর কি মনে হয় হারু? তার কাছে এইরকম মতামত চাওয়াতে হারু খুব সম্মানিত বোধ করে ঘাড় চুলকে গম্ভীরভাবে বলল, কিছুই বোঝা যাইতেছে না, ওরা এই গ্রামেও ঢুকবার পারে, আবার ব্রিজ পাড়াইয়া থানার দিকেও যাইবার পারে। আসিয়া বেগম বিরক্তিতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। মনে মনে হিসেব করলেন, সন্ধে হতে আর বেশি দেরি নেই। মিলিটারিরা রাতকে বড্ড ভয় করে। ওরা নিশ্চয়ই এই সন্ধ্যের মুখে গ্রামে ঢুকবে না। 3 মাইল দূরে থানায় ক্যাম্পে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবু সাবধানের মাইল নেই। তিনি জায়নামাজের পাঠিকা হাতে নিয়েই বারান্দায় থেকে নেমে উত্তরের বড় ঘরের দিকে হাঁটতে লাগলেন।
ওই ভিটেতে দুটো ঘর। যমজ দুই মেয়ে মণি আর মুক্তা রোকেয়া হল থেকে চলে আসার পর বড় ঘরটায় তিনি ওদের নিয়েই থাকছেন। স্বামী স্থানান্তরিত হয়ে গেছেন পাশের ছোট ঘরটায়। আর এদিকে পূবের ভিটেতে বড় একটা ঘর। ঢাকা থেকে চলে আসার পর ওটাই থাকছে তার বড় ছেলে রুহুল আর বউ লাকি। ওই ঘরটায় আগে থাকতো তার ছোট দুই ছেলে দিলু আর মিলু। তারা এখন মুক্তিযুদ্ধে। কোথায় যে আছে তার কোনো হদিস তিনি জানেন না। বড় ঘরে ঢুকে দেখলেন মণি, মুক্তা আর লাকি তিনজনে বড় চৌকিটায় বিছানো কাঁথাটার উপর মাথা ঝুঁকিয়ে নকশি ফোর তুলছে। গ্রামে আসার পর ওরা এই একটা নতুন শিল্পকর্ম শিখেছে গ্রামের মেয়েদের কাছে। শেখাস্তক ওদের নেশা ধরে গেছে। ছোট বড় মাঝারি একটার পর একটা নকশি কাঁথা সেলাই করে যাচ্ছে। তা অবশ্য ভালো। এরকম বন্দি জীবনে হাঁপিয়ে না উঠে পছন্দমাফিক কাজ নিয়ে মেতে যাচ্ছে। তিনি পাটিটা ঘরের কোণে ঠেস দিয়ে রেখে চৌকির একপাশে বসলেন পা ঝুলিয়ে। ওরা তিনজনে একবার মুখ তুলে আবার নকশি ফোরের দিকে চোখ নামালো। আসিয়া বেগম খানিক চুপ করে থেকে বললেন, উঠানে এত হল্লাগল্লা হয়ে গেল, তোগরে কানে ঢুকে নেয়? ঢুকেছে তো। খুব মনোযোগের সঙ্গে একটা ফোর তুলতে তুলতেই জবাব দিল মুক্তা। মণি মুখ তুলে বলল, আম্মা, এখানে আসায় স্তক এত সব হল্লা গল্লা শুনছি যে এখন ওগুলো ডাল ভাত হয়ে গেছে। আসিয়া বেগম ঝাঁঝিয়ে উঠলেন, ডাল ভাত আর নাই, বুঝছস? ওরা এখন মরিয়া। মুক্তিগোর হাতে এত মার খাইতে খাইতে ওরা খ্যাপা কুকুরের মতন হইয়া গেছে। কখন যে কোথায় কি কইরা বসে তার আর হদিস পাওয়া ভার। মুক্তা অসহিষ্ণু গলায় বলল, তা কি করতে এলে বলো এখন? হল থেকে তারা খেয়ে গ্রামে এলাম। এখন এখান থেকে আবার কোথায় যাব তুমি বলো? আসিয়া বেগম কোনো জবাব দিতে পারলেন না। বস্তুত মেয়েদের দিকে কটমট করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলেন না। কারণ মনে পড়ল গত মাসে ছোট ছেলে মিলু লুকিয়ে বাড়িতে এসে প্রস্তাব দিয়েছিল তাদের সবাইকে না হোক অন্তত মণি, মুক্তা আর লাকিকে ওপারে নিয়ে যাবে। তখন তিনি সে কথায় কান তো দেনইনি, উল্টো মিলুকে বকাবকি করেছিলেন। মজুর মা আসিয়ার পিছু পিছু ঘরে ঢুকে দরজার কাছে দাঁড়িয়েছিল। এবার পায়ে পায়ে এগিয়ে এসে বলল, একটা কথা কই আম্মাজান, আমাগোর বাড়িতে আমার শ্বশুর করছে কি, গোয়াল ঘরের এক পাশে 2 হাত জাগা আর একখান বেড়া দিয়া ঢাইকা একখান চোর কুঠুরি বানাইছে। এই গোয়াল ঘরে ঢুকলে মনে হইব ওইটাই ঘরের দেয়াল, আর ওই চিকন জায়গাটায় ঢুকুনের রাস্তা করছে পেছনে ছোট্ট একখান পুকুর। সেটার সামনে খড়ের পালা এমনভাবে রাখছে যে হঠাৎ বুঝন যায় না। মিলিটারি গ্রামে ঢুকলে আমরা বাড়ির সব মাইয়ারা ওইখানে গিয়া লুকাইছি কয়বার। আপনারাও ওইরকম একটা বানান, তবে এই বেড়া খান পুরান হয় কেন? আসিয়া বেগম চমৎকৃত হয়ে বললেন, ভালো বুদ্ধি বাইর করছে তো তোমার শ্বশুরে। তয় খুব গোপনে বানাইবেন, কেউ জানি টের না পায়। কাউরে কইবেন না, গ্রামে এখন এত রাজাকার বাড়ছে। মুক্তা শিউরে উঠে বলল, উফ মাগো, ওই রকম অন্ধকূপে ঢুকলে দম আটকেই মরে যাব। আর গোয়ালে যা বিচ্ছিরি গন্ধ, ধারে কাছে যাওয়া যায় না। আসিয়া বেগম ধমকের সুরে বললেন, খুব যে না কুচায় কথা কস, যখন সত্যি সত্যি মিলিটারি আইব। বলতে বলতে শিউরে উঠলেন, তবা তবা, কি কইলাম,
আল্লাহ না করুক। যাউগা, এই মিলিটারির কথা বাদ দে। অন্য সময় দেখছি কারো সত্যি সত্যি বিপদ আইলে তখন যান বাঁচানোর জন্যে মানুষ বলে পায়খানার চারির মধ্যেও গিয়া শান দেয়। গোবরের গন্ধ তো তখন আতরের সমান। মজুর মা মুক্তার নাক শিটকানাতে একটু নিয়ে গিয়েছিল। এখন আসিয়া বেগমের কথায় সাহস পেয়ে বলল, আজ রাইতেই হক গোলে ঘুমা। ইলে ইমাম সাহেব আর মিয়া ভাই মিল্লা জ্যান বেড়াখান লাগাইয়া দেয়। পাকঘরের পাশে কাঠ রাখার যে চালাটা আছে, ওটার পিছনের বেড়াখান খুললা লাগালেই সারব। লাকি এ পর্যন্ত একটাও কথা বলেনি। প্রবল প্রতাপান্বিত শাশুড়ির সামনে মুখ খোলার অভ্যাস তার নেই, যেহেতু সে শহরে থেকেছে স্বামীর সঙ্গে। মাঝে মধ্যে গ্রামে এসেছে, তাই শাশুড়ির সঙ্গে ঠিক সমঝোতা সম্পর্ক গড়ে ওঠার সুযোগ হয়নি। বরং ভয়ই পায় সে আসিয়া বেগমকে। কিন্তু এখন সে হঠাৎ বলল, মজুরমা ঠিক কথাই বলেছ। আল্লাহর রহমত আমাদের উপর কোনো বালা মুসিবত এখনো পর্যন্ত আসেনি। কিন্তু অনেকের বেলায় যা শুনি, সে শিউরে উঠল। মা গো, আল্লাহ রহম করুক। হঠাৎ কি মনে পড়ে গেল আসিয়া বেগমের। তিনি মেয়েদের দিকে তাকিয়ে বললেন, তোমরা আসর পড়ছ? তিনজনেরই মুখ শুকিয়ে গেল। মনি অপ্রতিভ হেসে বলল, একদম ভুলে গেছে। কাঁথা সেলাই করতে করতে। অমনি আসিয়া বেগমের মুখ দিয়ে বুলেটের মতো কথা ছিটকে বেরোতে লাগলো, তা তো ভুলা যাইবাই। অহনো পর্যন্ত যার দয়ায় সহি সালামতে মান ইজ্জত লইয়া বাইচা আসো, তারে সেজদা করতে ভুলবা না তো কি ভুলবা? ওই নকশি কাঁথা তোমাগো বালা মুসিবত থেকে বাঁচাবো? বেহায়া বেলে হাজ মাইয়ারা, অত বলি রোজ 101 কইরা সূরা ইয়াসিন পড়, সব বালা বিপদ দূর হইয়া যাইব। তা কি সে কথা মাথায় বসে? আর তোমারেও বলি বৌমা, অগরে না হয় অহনো বয়স কম। তুমি তো আর খুকিটি নও, তুমি অগরে লইয়া সময় মতো নামাজ আদায় করতে পারো না? মনি মুক্তা লাকি তিনজনেই এতে উঠে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। আসিয়া বেগমও ওদের পিছু পিছু বেরিয়ে এলেন। ওরা দ্রুত উঠোন পেরিয়ে পেছনের পুকুরের দিকে যাচ্ছিল অজু করতে। তিনি হেঁকে বললেন, ওই বড় মানুষের বেটিরা, যাস কই? এতটুকু কি ভয়টার নাই তোগর পরানে? ফির ফির বলতাছি, বদনায় পানি লইয়া বারান্দায় অজু কর। খবরদার, বাড়ির বাইরে উকি পর্যন্ত দিবি না। ওরা তিনজনে থমকে দাঁড়িয়ে অবাক চোখে তাকালো আসিয়া বেগমের দিকে। গ্রামে আশাস্তক ওরা তো পুকুর ঘাটে সবসময়ই যায়, নিজেদের ব্যক্তিগত পুকুর। তিন দিকে গাছ গাছালির ঘন বুনোটে চমৎকার পর্দা করা। ওদের বাড়ির লোকজন ছাড়া গ্রামের অন্য কারো হুকুম নেই এ পুকুর ব্যবহার করার। তাহলে লাকির একটু ধৈর্যচ্যুতি হলো। সে মৃদু স্বরে বলল, মিলিটারি তো এখনো নদীর ওই পারে, এখনই বাড়ির মধ্যে বন্ধ হতে হবে নাকি? আসিয়া বেগম দাঁত খিঁচিয়ে উঠলেন, নদীর ওই পার কি 100-200 মাইল দূরে নিহি যে অগর আসতে 6 মাস লাগবো? কখন যে আজরাইলের লাহান আইসা খাড়া হইয়া যায় কে জানে। একবার তোগর উপর চোখ পড়লে আর কি রেহাই থাকবো? শুনোসটাই মাইয়া লোকেরে কি বেজ্জুতি দুর্গতি করে ওরা। আবারও শিউরে উঠলেন আসিয়া বেগম, ইয়া আল্লাহ মাবুদ, রহম করো। ওগর খপ্পরে পড়ার আগে মাইয়া মানুষের মরণ ভালো। মজুর মা ইতিমধ্যেই বুদ্ধি করে দুটো বদনায় পানি ভরে দুজনের হাতে ধরিয়ে দিয়ে বলল, অক্ত যাই গিয়া, তাড়াতাড়ি অজু কইরা নেন। ভাবি যান, এই আর তো বদনা নাই, আপনি আসেন, আমি কলসি থেকে পানি ঢাইলা দিই, আপনি অজু কইরা লন। আসিয়া বেগম কড়া সুরে বললেন, নামাজ শেষ কইরা অক্ষণি সূরা ইয়াসিন শুরু করবা। যতক্ষণ 101 বার পুরা না হয় উঠবার পারবা না।
বলে তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। বুঝলাম মজুর মা, এই গ্রামের সুখ এবার উঠল। 3 মাইল দূরে থানায় ক্যাম্প করছে। 3 মাইল আবার দূর নিহি, যখন তখন গ্রামে আয়া পড়তে পারে। পারে না? মজুর মা সুপুরি কুচোতে কুচোতে সাই দেয়। হ, তা তো পারেই। আগেও তো কতবার আইছে না, কতজনরে মারছে, ঘর বাড়ি জ্বালাইয়া দিছে, কিন্তু গত 2 মাসে আসে নাই। ওই মুক্তি সোরাগুলোর দাপটে একদিন আইতে পারে নাই। অহুন ওগরে জব্দ করার জন্যে তালতলি থানায় ক্যাম্প করছে। বাংকার নিহি বানাইতাছে। আশপাশের 4-5 গ্রাম থনে লোক ধইরা নিয়া যাইতাছে বাংকারের ব্যাগার দিবার লাগিয়া। কি যে হইব আল্লাহ মাহমুদ জানে। আসিয়া বেগম একটা পান মুখে পুরে কয়েক মিনিট চিবোলেন, তারপর আবার বলতে লাগলেন, কি যে করি মাইয়া দুইটারে নিয়া। মাইয়াও হয়েছে যেন আগুনের খাপড়া, একটু ময়লা টলা হইলেও তো পারত। মজুর মা দুঃখের হাসি হেসে বলল, আম্মাজান, অগর কাছে ময়লা টয়লাই কি আর ফর্সাই কি, মাইয়া মানুষ পাইলেই হইল। ওরা তো বুইরা ধুইরাদেরও রেহাই দেয় না। আসিয়া বেগম প্রবলভাবে কেঁপে উঠলেন। যা, কি যে কস। হ মা, হাসা কথা। ওরা তো মানুষ না আম্মাজান, ওরা শয়তান, ইবলিশ, খবিশ। আমাগোর জানাশোনা এক বুড়ি এই পাশের গায়ে ভিক্ষা করত, তারে পর্যন্ত। আসিয়া বেগমের মাথা ঘুরতে লাগলো। তিনি তাড়াতাড়ি উঠে বারান্দার খুঁটি ধরে মুখ বাড়িয়ে পানির পিক ফেললেন। জর্দা কি বেশি পড়ে গেছে, নাকি ওই সর্বনেশে কথা শুনে? ইয়া আল্লাহ, এসব কি শুনছেন তিনি? যদি ওরকম কিছু হয়, এত লানত তাহলে সইবেন কি করে? না, কিছুতেই পারবেন না তা সইতে। তার চেয়ে গলায় দড়ি দিয়ে কিংবা পুকুরে ডুবে মরে যাওয়া অনেক ভালো হবে। আরো 2বার পানির পিক ফেলে তিনি সেখানেই খুঁটি ধরে বসে পড়লেন। মজুর মা ভয় পেয়ে বলে উঠল, আম্মাজান, কি হইল? মাথা ঘোরেনি? হ্যাঁ, তোর কথা শুনতে শুনতে জ্বরটা বেশি দিয়ে ফেলাইছি। সদর দরজার কাছে খরমের শব্দ ও গলা খাকারি শোনা গেল। ওসমান আলী সাধারণত এ সময়ে বাড়ির ভেতর আসেন না। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করে আছরের সময় মসজিদে যান। একেবারে মাগরিব পর্যন্ত ইমামতি করে তারপর একবার বাড়ি আসেন চা খেতে। আজ তাকে অসময়ে আসতে দেখে আসিয়া বেগম উদ্বিগ্ন হলেন। কি না জানি খারাপ খবর আছে। খবর খারাপই বটে। পাক আর্মি তালতলিতে বাংকার বানাচ্ছে অনেক। তালতলির ব্রিজটাও সুরক্ষিত করছে। তার জন্যে আশেপাশের অনেক গ্রাম থেকে লোকজন ধরে নিয়ে যাচ্ছে ব্যাগার খাটাবার জন্যে। আজ দুপুরের দিকে নদীর কাছের মাঠ থেকে রহিমউদ্দি, রজব আলী এবং আরও কয়েকজনকে ধরে নিয়ে গেছে। মিলিটারি আসতে দেখে মজু লুকিয়ে পড়েছিল। মিলিটারি চলে যেতে সে বুদ্ধি করে সবগুলো গরুকে অনেক কষ্টে সামাল দিয়ে গ্রামে ফেরত নিয়ে আসতে পেরেছে। এখন যার যার বাড়িতে গরু পৌঁছে সে ওসমান আলীর গরুগুলোকে গোয়ালে রেখে মসজিদে গিয়ে তাকে খবর দিয়েছে। শুনে আসিয়া বিবির মুখে কথা জোগালো না। মাথায় হাত দিয়ে বারান্দাতেই যেমন বসেছিলেন তেমনই বসে রইলেন। মজুর মা অর্ধেক কথা শুনতে না শুনতেই ওরে আমার মজুরে বলে ছুটে গোয়ালঘরের দিকে চলে গিয়েছিল। এতক্ষণ ভোরে পরিশ্রমে মৃতপ্রায় মজুকে জড়িয়ে ধরে দাওয়ায় এনে বসালো। ও আম্মা জান গো, সাওয়ালের আর পরাণ নাই গো ধরে, আল্লাহর রহম, বড় বাঁচা বাইচা গেছে।
আসিয়া বেগম সম্বিত পেয়ে বললেন, আহারে, মুখখান শুকাইয়া আমলি হইয়া গেছে। মজুর মা, তোমার পোলারে কিছু খাইতে দাও। যা বাবা, হাতে মুখে পানি দিয়া মায়ের সঙ্গে রান্নাঘরে যা, দুইটা খায়া ল। তারপর ওসমান আলীর দিকে চেয়ে বললেন, ঘরে আসেন, জরুরি কথা আছে। ওরা বড় ঘরের দিকে হাঁটা দিয়েছেন, এমন সময় সদর দরজায় রুহুলকে দেখা গেল। সে ব্যবসার কাজে ঢাকা গিয়েছিল দুদিন আগে, এখন ফিরল। কিন্তু তার মুখ ক্লান্ত হওয়ার বদলে ভীত, উত্তেজিত। সে দ্রুত বাবার দিকে এগিয়ে এসে বলল, গ্রামের রাস্তায় মিলিটারি দেখলাম অনেক, দুটো জিপ চড়ে এসেছে। এবড়ো থেবড়ো রাস্তা, মাঠ সবের উপর দিয়েই চালাচ্ছে। বাড়ি বাড়ি ঢুকে কি যে করছে বোঝা গেল না। কোনো গুলিগালার শব্দ তো পেলাম না। কি ব্যাপার বুঝতে পারছি না। ওসমান আলী তাকে বললেন, বাংকার বানানোর জন্যে ব্যাগার খাটার লোক জোগাড়ের কথা। এতদিন অন্য গ্রাম থেকে নিয়েছে, আজ আমাদের গ্রামে এসেছে। শুনেই আসিয়া বেগম ব্যস্ত হয়ে মেয়েদের ডাক দিলেন, ওই তোরা কোথায়? শিগগির যা, চোর কুঠুরিতে গিয়া ঢোক। গ্রামে যখন আইছে এবারেও বাদ যাইব না। মেয়েরা গোয়াল ঘরের পাশে চোর কুঠুরি বানানোর ব্যাপারে রাজি হয়নি। অনেক তর্ক বিতর্কের পর বড় ঘরের এক পাশে বেড়া দিয়ে সরু এ চোর কুঠুরি বানানো হয়েছে। দিন দুয়েক আগে যে বেড়াটা লাগানো হয়েছে সেটার গা ঘেঁষে লম্বা বেঞ্চে বড় বড় ট্রাঙ্ক, গ্যালাপ লাগানো সুটকেস এইসব রাখা হয়েছে, যাতে ঘরে ঢুকে মনে হয় ওটা ঘরেরই দেয়াল। আর ওভাবে দেয়াল ঘেঁষে রেখেও ট্রাঙ্ক সুটকেস রাখার রেওয়াজ গ্রাম দেশে সর্বত্রই। ওটায় ঢুকবার রাস্তা বেঞ্চের তলা দিয়ে ছোট একটা ফোকর গলে। বেঞ্চের পুরো তলাটায় আবার তামার ডেকচি পাতিল রাখা হয়েছে। মণি, মুক্তা, লাকি তিনজনে একটিও কথা না বলে ফোকরের সামনের ডেকচিটা সরিয়ে হামাগুড়ি দিয়ে চোর কুঠুরিতে ঢুকল। আসিয়া বিবি একটা বড় টিনের কৌটো এগিয়ে দিলেন, ওর মধ্যে আছে মুড়ি আর গুড়। কতক্ষণ থাকতে হয় কে জানে। আর দিলেন এক জগ পানি আর একটা গেলাস। তারপর বড় ডেকচিটা টেনে ফোকরের মুখ বন্ধ করে দিলেন। বাইরে এসে বললেন, মজুর মা, তোমার মজুরে লুকাও কোথাও, ব্যাগার দেওয়ানোর জন্য লোক ধরতাছে। মজুর মা ভীত স্বরে বলল, ইমাম সাহেব আর মিয়া ভাইও লুকাক, অগরে যদি ধরে। আসিয়া বেগম আত্মবিশ্বাস ভরা গলায় বললেন, আরে না, ভদ্রলোকদের ওরা নিব না। তারপর ছেলের দিকে ফিরে বললেন, যা, হাত মুখ ধুইয়া লয়, আমি তোর খাওন আনতাছি। মজুর মা মজুকে নিয়ে ছুটে পুকুর পাড়ের ঘন জঙ্গলের দিকে চলে গেল। রুহুল কেবলই ঘরের দিকে পা বাড়িয়েছে হাতের অ্যাটাচি আর ছোট ইয়ার ব্যাগটা রাখবার জন্য। তার আগেই বাইরে জিপের শব্দ পাওয়া গেল। উঠোনের মাঝখানে তিনজনেই যেন জমে গেল। কিন্তু সে মুহূর্তের জন্যে আসিয়া বেগমের মনে পড়ল মজুর মার সেই সর্বনাশা কথা। ওরা বুইরা থুইরাদেরও রেহাই দেয় না। তিনি তো এখনো অত বুড়ো হননি। তিনি দ্রুত কপাল পর্যন্ত ঘোমটা টেনে দৌড়ে সবচেয়ে কাছে রান্নাঘরটায় ঢুকে এক কোণে ঘাড় মাথা গুজে বসে যেন মাটিতে মিশে যাওয়ার চেষ্টা করলেন। উঠোনে ততক্ষণে 4-5 জন খান সেনা এসে ঢুকেছে। তাদের মধ্যে একজন, যার পোশাক এবং হাবভাবে মনে হয় অফিসার, হয়তোবা সেকেন্ড লেফটেন্যান্ট কিংবা ক্যাপ্টেন। সে ওসমান আলীকে উর্দুতে জিজ্ঞেস করল, বাড়ির আর সব মানুষ কোথায়? ওসমান আলী কাঁপা কাঁপা গলায় জবাব দিলেন, তারা দুজন ছাড়া আর কেউ নেই। অফিসারটি বিশ্বাস করল কিনা বোঝা গেল না,
তবে বেশি কথাও খরচ করল না। বলল, বেশ, তবে তোমরা দুজনেই চলো। ওসমান আলী, রুহুল দুজনেই ভয় পেয়ে জানতে চাইল কোথায় যেতে বলছে তারা। ওদের সঙ্গে 2-3 জন রাজাকার। তাদের একজন বলল, অত কথায় কাজ কি, তালতলিতে বাংকার তৈয়ার হইতাছে, সকলরে ব্যাগার দিতে হইব। ওসমান আলী বললেন, আমরা তো কামলা নই, আমি এ গ্রামে একজন জোদ্দার, মসজিদের ইমামও আমি। আমার ছেলে লেখাপড়া জানা, ঢাকায় ব্যবসা করে। তাকে কথা শেষ করতে না দিয়ে রাজাকারটি খেকিয়ে উঠল, ওসব কথা ফালাইয়া থন, জোদ্দার হন আর জমিদারি হন, সব গ্রাম থেকে 20 জন কইরা কামলা দিতে হইবে। এমনি কামলা পাওন না গেলে আপনাগো দিয়াই কাম চালাইতে হইব। রুহুল রেগে উঠে বলল, এসব কি অন্যায্য কথা, তুমি পুব পাড়ার কলিমুদ্দি না, তুমি এ আকাম ধরছ? কলিমুদ্দি গর্জে উঠল, মুখ সামলাইয়া কথা কইবেন, যাউন আপনাদের লাগবই। কলিমুদ্দির তর্জনে গর্জনে অফিসারটি সচকিত হয়ে সেপাইগুলোকে কি যে বলল বিজাতীয় ভাষায়। সেপাইগুলো সচকিত হয়ে ওসমান ও রুহুলের দুজনের পিঠে রাইফেলের বাট দিয়ে জোরে বাড়ি মেরে বলল, আভি চলো। ওসমান উহ করে চেঁচিয়ে উঠলেন, আর রুহুল টাল সামলাতে না পেরে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ল। সেপাইগুলো হঠাৎ ভয় পেয়ে ভাবল রুহুল তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। অমনি 2-3 জন সেপাই রুহুলের গায়ে মাথায় রাইফেলের বাট দিয়ে এলোপাথারি মারতে লাগলো। রুহুল চিৎকার করতে লাগলো, বাবা গো, মা গো, মেরে ফেলল গো। ওসমান আলী রাগে, দুঃখে, ভয়ে, অপমানে বিচলিত হয়ে চেঁচিয়ে উঠলেন, এ কি অন্যায়, কলিমুদ্দি ওদের থামতে বলো, এখানেই মেরে ফেলবে নাকি? কলিমুদ্দি রুহুলের সামনে এগিয়ে তার চুলের মুঠি ধরে বলল, ওঠ বেটা, আর দিকদারি করিস না, চুপ কইরা মেলা দে আমাগো লগে, নইলে আরো লানুত্তি আছে কপালে। রুহুল উঠে দাঁড়াতে গিয়ে কোকিয়ে উঠল। তার মনে হলো কোমরটা ভেঙে গেছে। সে কেঁদে ফেলল, আব্বাজান, কি মুসিবত। ওসমান আলী থরথর করে কাঁপছেন, কি বলবেন বুঝতে পারছেন না। এই বৃদ্ধ বয়সে এ কি বেইজ্জতি, এ কি দুই দর্ব। 2 জন সেপাই আবার রাইফেলের বাট দিয়ে দুজনের পিঠে 2টো বাড়ি দিয়ে উর্দুতে খেকিয়ে যা বলল, তার অর্থ না বুঝলেও বিষয়বস্তুটা বুঝতে কারোরই অসুবিধা হলো না। ওরা তাদের 2 জনকে সদর দরজার দিকে এগোতে বলছে। 4-5 জন বিজাতীয় বিভাষী সৈন্য, তাদের প্রত্যেকের হাতে রাইফেল, যেন মূর্তিমান বিভীষিকা। অথচ এই যে 3-4 জন রাজাকার, এই গ্রামেরই বাসিন্দা, একই ভাষাভাষী, এদেরকেই মনে হচ্ছে ওই সৈন্যগুলোর চেয়েও ভয়ঙ্কর। ওদের হাতে চাবুক আর দড়ির বান্ডেই। স্বেচ্ছায় না গেলে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যেতে কসুর করবে না, বোঝাই যাচ্ছে। চাবুকও পড়তে পারে পিঠে। 2 জনেরই চোখ ঝাপসা হয়ে গেছে কষ্ট আর অপমানের অশ্রুতে। ওসমান আলী আর রুহুল এগুতে লাগলেন সদর দরজার দিকে, যেটার ওপারেই দাঁড়িয়ে আছে জিপটা, যেটা তাদেরকে বহন করে নিয়ে যাবে তাদের মৃত্যু গহ্বরের দিকে। হঠাৎ বড় ঘরের দিক থেকে একটা চিৎকার ভেসে এলো, না না, দোহাই তোমাদের, ওদের নিও না, দয়া করো, দয়া করো। ওরা সবাই চমকে তাকাতে না তাকাতে উম্মাদিনীর মতো ছুটে এলো লাকি। এসেই রুহুলকে ঝাপটে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ওদের নিও না, ওরা মরে যাবে, ওসব কাজ ওরা জীবনে করেনি। অফিসার এবং সঙ্গের সবগুলো সিপাহীর চোখ চকচক করে উঠল। অফিসারটি বলে উঠল, আরে ये तो बहुत बढ़िया चीज है, इसको भी ले चलो।
তখন দুজন সেপাই দুদিক থেকে লাকির দুই বাহু শক্ত হাতে ধরে জিপের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। লাকির চিৎকারে আকাশ ফেরে গেল, কিন্তু কোনো দিক দিয়ে কোনো সাহায্য এগিয়ে এলো না। না নিচে জমিনে কোনো মানুষ, না আসমান থেকে কোনো অশানীপাত। রান্নাঘরে আসিয়া বেগম মাটিতে মুখ গুজে অজ্ঞান হয়ে পড়েছিলেন। মিলিটারিরা চলে যাবার বহুক্ষণ পর মজুর মা এসে মুখে চোখে পানি ছিটে দিয়ে তার জ্ঞান ফেরালো। তারপর তাকে ধীরে ধীরে বড় ঘরে নিয়ে গেল। মণি মুক্তা ততক্ষণে চোর কুঠুরি থেকে বেরিয়ে এসে দমকে দমকে কান্নার সঙ্গে বিলাপ জুড়ে দিয়েছে। আমরা ভাবিকে জোরে চেপে ধরে রেখেছিলাম, কিন্তু বড় ভাইকে যখন মারতে মারতে মাটিতে ফেলে দিল, তখন ভাবি আমাদের আছড়ে খামচে ঠেলে ফেলে দিয়ে বেরিয়ে গেল। ও আম্মা গো, এখন কি হবে? আব্বাজান, বড় ভাই, ভাবি সবাইকে যে নিয়ে গেল, ওরা কি আর বেঁচে ফিরে আসবে? আসিয়া বেগম এতক্ষণ থম ধরে বসেছিলেন। হঠাৎ উঠে দাঁড়িয়ে ক্ষিপ্তের মতো দুই মেয়ের চুলের মুঠি ধরলেন। ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করে বলতে লাগলেন, হারাম জাদিরা, খায়া খায়া খোদার খাসি হইছস, ভাবি জানলে চাইপা ধরে রাখতে পারলি না? মণি মুক্তা কেঁদে উঠে মার হাত থেকে চুলের গোছা ছাড়িয়ে নিয়ে ঘরে গেল। আসিয়া বেগম মাটিতে গা ছড়িয়ে বসে নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বিলাপ করতে লাগলেন। স্বামীকে বাঁচাইতে গেছিল, ব্যবুজ মাগি জানে না ওই ইবলিশ গোর সামনা থেকে কাউরে বাঁচান যায় না। তুই নিজে মাইয়া লোক হইয়া কোন সাহসে অগর সামনে বাইর হইলি? এখন কি হইল? তোর যে ইজ্জত গেল তার কি হইব? পুরুষ মাইনসে হাজারটা জুতার বাড়ি খাইলেও তাগর দোষ হয় না। মাইয়া মানুষের গায়ে একবার বেগানা পুরুষের হাত পড়লে তার ইজ্জত গেল গিয়া। তখন তার জীবনে আর থাকলো ডাকি। ওই ভয় না আমি দাঁতে দাঁত চাইপা রান্নাঘরে পইরা থাকলাম, একবারও বাইর হইলাম না। আর তুই ডবকা ছুরি জোয়ানকির তেজে অগর সামনে বাইর হইয়া আলি। একবার ভাবলি না ইজ্জত গেলে তোর জীবনে আর কি বা থাকবো? 3 দিন পর ওসমান আলী আর রুহুল বাড়ি ফিরতে পারল। এই 3 দিন তারা তালতলি ব্রিজের মুখে ঢালু জমিতে বাংকার বানানোর জন্যে মাটি খুঁড়েছে, বাঁশ কেটেছে, সিমেন্টের বস্তা বয়েছে। তাদের হাতের তালু রক্তাক্ত, পা ফোলা, পায়ের তলা ক্ষত বিক্ষত, মুখ কালি বর্ণ, চোখ গর্তে বসা। তারা কোনো মতে টেনে টেনে হেঁটে বাড়ি পর্যন্ত এসেছে, কিন্তু বাড়িতে ঢোকার পর আর তাদের দাঁড়িয়ে থাকার শক্তি রইল না। কোনো মতে বারান্দায় উঠে মাটিতেই শুয়ে পড়ল এবং জ্ঞান হারালো। মা, 2 মেয়ে, মজুর মা সবাই মিলে কাঁদতে কাঁদতে ওদের শুশ্রূষা করে চাঙ্গা করে তুলল। ওরা প্রথমে পানি খেলো, তারপর একটু সুজির হালুয়া মুখে দিল, তারপর পুকুরে গিয়ে গোসল করে এলো। এই ফাঁকে আসিয়া বেগম মজুর মাকে নিয়ে 2 চুলো ধরিয়ে ভাত, ডাল, আলু ভর্তা আর শুটকি মাছ রান্না করে ফেললেন। এছাড়া আর কিছু ছিল না। 3 দিন বাজার হয়নি। ওসমান আলী আর রুহুল এসে ভাত খেল। আসিয়া বেগম পান বানিয়ে হাতে দিলেন। তারা পান চিবুতে চিবুতে নিজের ঘরে গিয়ে বিছানায় শুল এবং খানিক পরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। এই দীর্ঘ সময়ের মধ্যে কেউ একবারও লাখির নাম উচ্চারণ করেনি, না ওসমান, রুহুল, না আসিয়া, মণিমুক্তা। দুপুরে মণিমুক্তা খেতে বসে খালি ভাত চটকাতে লাগলো। গলা দিয়ে ভাত যেন নামছে না, বারে বারে চোখ ঝাপসা হয়ে আসছে। শেষে মরিয়া হয়ে মুক্তা বলে উঠল, আম্মা, ভাবের কোনো খবর তো পেলাম না। তুমি আব্বারে বড় ভাইকে জিজ্ঞেস করলে না কেন? আসিয়া বেগমও খেতে পারছিলেন না, তার চোখও ঝাপসা হয়ে উঠছিল। তা সত্ত্বেও তিনি ঝা ঝা করে উঠলেন, কি জিজ্ঞেস করুন? মিলিটারি গো হেফাজতে যে কেমন আছে? তগর হায়া সরম কিছু নাই মনে হয়?
ইবলিশরা তগর ঘরের বউ ধৈর্যা লইয়া গিয়া নষ্ট করছে। তার বেকুবিতে আমাগো বংশের মুখে কালি পড়ল। তারপরও তুই কস তার খবর লইলাম না কেন? মুনি হঠাৎ জোরে কেঁদে উঠে ভাত ফেলে ছুটে বেরিয়ে গেল। মুক্তাও ফোপাতে ফোপাতে তার পিছু পিছু চলে গেল। আসিয়া বেগমের চোখ দিয়েও টপ টপ করে পানি পড়তে লাগলো। তিনি হাত গুটিয়ে 3টে ভাতে ভর্তি থালার সামনে পাথরের মূর্তির মতো বসে রইলেন। একটু পরেই হঠাৎ উঠোনে একটা শোরগোল উঠল। মুনি মুক্তার গলা শোনা গেল, আম্মা গো আম্মা, শিগগির বাইরে আসো, ভাবি ফিরে এসেছে। আসিয়া বেগম চটকা ভেঙে এঁটো হাতেই বারান্দায় বেরিয়ে এসে খুঁটিতে ঠ্যাস দিয়ে দাঁড়ালেন। বিপর্যস্ত বিধ্বস্ত লাকি বড় ঘরের বারান্দার পা ফেলানো অবস্থাতেই লুটিয়ে পড়েছে। এলোমেলো খোলা চুল তার মুখটা ঢেকে ফেলেছে। আসিয়া বেগমের দুচোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়ল। তীব্র কণ্ঠে চিৎকার করে বললেন, কেন ফিরাইছো? মিলিটারি গো ক্যাম্পের আশেপাশে পুকুর ছিল না? দুইবার মরতে পারিনি? গাছ ছিল না গলায় দড়ি দিয়া ডালে ঝুলতে পারেনি? মুনি মুক্তা দুজনেই একসঙ্গে বলে উঠল, আম্মা। আসিয়া ভেংসে বললেন, যাও বিবি সাহেবের মাথায় তেল পানি দিয়া গোসল করাও, ফর্সা কাপড় পিন দাও, পঞ্চ ব্যঞ্জন দিয়া ভাত খাও। আমারে ডাকনের কি কাম? আর শুন, ওরে কইয়া দাও পুবের ভিটির ঘরে যেন না যায়, রাইতে যেন তোমাগো লগে ঘুমায়। তিনি ধুমধুম করে পা ফেলে পুকুরের দিকে চলে গেলেন। সেখানে হাত ধুয়ে অনেকক্ষণ ঘাটে বসে রইলেন। চোখ দিয়ে দরদর করে পানি গড়াতে লাগলো, আর বারবার পুকুর থেকে আজলায় পানি তুলে মুখে ঝাপড়া দিতে লাগলেন। তবু চোখের পানি বাইরে আসার বিরাম নেই। খানিক পরে মুনি মুক্তা এসে ভীত কণ্ঠে বলল, আম্মা, ভাবিকে দেখছি না, কই গেল? আসিয়া বেগম চমকে মুখ তুলে বললেন, তোমাকে চোখের সামনে থেকে কই যাইব? মুক্তা বলল, ভাবি ফিট হয়ে গিয়েছিল, ওকে তুলে ঘরে বিছানায় শুয়ে দিয়েছিলাম। ভাবলাম আগে খানিক ঘুমিয়ে নি, তারপর গোসল খাওয়ার ব্যবস্থা করব। আসিয়া বেগম তাচ্ছিল্যের স্বরে বললেন, যাইব আর কোন চুলায়, দেখ এদিক ওদিক খুঁজা। প্রতিটি ঘর, গোয়ালঘর, বাড়ির পেছন দিক কোথাও খুঁজে লাকিকে পাওয়া গেল না। ওদের এই খোঁজাখুঁজির সময় বিকেলের ঘুম ভেঙে রুহুল ঘরের বাইরে এসে মণি মুক্তার মুখে সব শুনে যেন পাগলের মতো হয়ে গেল। কঠিন স্বরে শুধু মাকে বলতে পারল, ছি আম্মা, ছি। সে নিজে একবার খুঁজতে বেরোলো। বড় ঘরের পাশ দিয়ে পেছনে যাবার সময় হঠাৎ কেমন একটা শব্দ শুনে থমকে দাঁড়ালো। কি ধরনের শব্দ ঠিক বুঝতে পারল না। বোনদের ডেকে বলল, মুক্তা, মণি, শোন তো, এখানে আয়। ওরা দৌড়ে ভাইয়ের কাছে আসতেই আবার সেই শব্দ, কোনো একটা ভারী বস্তুর মাটিতে আছাড় খাওয়ার মতো শব্দটি, কিন্তু অস্পষ্ট। মুক্তা হঠাৎ বলে উঠল, বড় ভাই, ঘরের এই পাশটাতেই তো সেই চোর কুঠুরিটি, ভাবি ওইখানে। কথা অসমাপ্ত রেখে সে ছুটল ঘরের ভেতর। পেছন পেছন মণি আর রুহুল। যা ভেবেছিল তাই। বেঞ্চের নিচে এক জায়গায় বড় পাতিলটা সরানো। মণি নিচু হয়ে হামাগুড়ি দিয়ে চোর কুঠুরিতে ঢুকল। ঢুকেই চিৎকার দিয়ে উঠল, ও বড় ভাই গো, ভাবি বিষ খাইছে, এই যে পাশে এন্ড্রিনের খালি শিশি। রুহুল এক এক হেঁচকা টানে টাঙ্ক সুটকেসগুলো ছুঁড়ে ফেলে বেঞ্চি সরিয়ে ফোকর দিয়ে ভেতরে ঢুকল। মেঝের উপর পড়ে নাকি উলট পালট খাচ্ছে। তার মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে, চোখ উল্টে গেছে, জ্ঞান বিশেষ নেই। বিষের প্রতিক্রিয়া শরীরটা মাঝে মাঝে ঝাঁকি দিয়ে উঠছে। রুহুল চিৎকার করে বলল, শিগগির একখান দাও নিয়ে আয়, বেড়া কাটতে হবে, নইলে বের করা যাবে না। মুনি দৌড়ে দা নিয়ে এলো।
রসুল ক্ষিপ্র হাতের কোপে বেড়ার জোরের মুখে সরু তারের বাঁধন কেটে ফেলতে লাগলো। একপাশে সব তার কাটা হলো। সে প্রচন্ড জোরে বেড়াটা প্রায় দুমড়ে ফাঁক করে দিল। হাঁপাতে হাঁপাতে বলল, মনি, বেড়ার পাশটা টেনে ধরে থাক, আমি ওরে বার করে আনি। রুহুল দুহাতে লাখির দেহ তুলে বড় ঘরের খাটে শুইয়ে দিল। মনি বেড়ার তার খোলা পাশটা ছেড়ে দিতেই সেটা আবার স্বস্থানে ফিরে গেল ধরাস করে। সবাই ছুটে এসে খাটের চারপাশে ভিড় করে দাঁড়ালো। ততক্ষণে লাখির দেহ নিস্পন্দন হয়ে গেছে। রুহুল স্তম্ভিতের মতো খানিকক্ষণ তাকিয়ে রইল সেদিকে। তারপর হঠাৎ প্রচণ্ড ক্রোধে চিৎকার করে উঠল, আপনার জন্যেই আম্মা, আপনার জন্যেই ও মরল। আপনার কাছে মানুষটার চেয়ে ঠুনকো ইজ্জতটাই বড় হলো। ও যে ফিরে আসতে পেরেছিল, সেটাই আমাদের কত বড় ভাগ্য, তা বোঝার ক্ষমতা আপনার নাই। তাই অমন যা তা কথা মুখ দিয়ে বার করেছিলেন। আমি আর থাকবো না এ বাড়িতে, আজই যুদ্ধে চলে যাব। থাকুন আপনি আপনার ইজ্জত নিয়ে। সে বাচ্চা ছেলের মতো জোরে কেঁদে উঠে বেরিয়ে গেল। মনি, মুক্তা, মজুর মা সবাই একবার করে আসিয়া বেগমের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল। আসিয়া বেগম পাথরের মূর্তির মতো খাটের পাশে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন লাখের মৃতদেহের দিকে। তার মনের ভেতরটা হা হা স্বরে কাঁপতে লাগলো। তিনি মনে মনে বলতে লাগলেন, হতচ্ছাড়ি, মুখের কথাটায় সত্য বইলা ধৈর্য নিলি, তোর চায়া আমার জ্বালাটা কি কিছু কম? খানিকক্ষণের মধ্যে পাড়া পড়শিতে বাড়ি ভরে গেল, কিন্তু সবাই চুপ। অন্য সময়ের মতো আহাজারি, কান্না, মাতম, আফসোস, কোনো রকম কথা বা শব্দের তরঙ্গ উঠল না। মেয়েরা নীরবে চোখের পানি ফেলতে ফেলতে মৃতের গোসল দেবার বন্দোবস্ত করল। কয়েকজন কাফনের কাপড়ের খোঁজে বেরোলো। কয়েকজন ওসমান আলীর নির্দেশে বাড়ির পেছনে কবর খুঁড়তে লেগে গেল। জানাজা হলো বাড়ির পাশের মসজিদে, যেখানে সারা জীবন ধরে ওসমান আলী প্রতিটি নামাজে ইমামতি করে এসেছেন। সব সারা হতে রাত দুপুর হয়ে গেল। এরই মধ্যে বুদ্ধি করে কয়েকজন প্রতিবেশিনী নিজেদের বাড়ি থেকে কিছু রান্না করা খাবার এনে জোর করে সবাইকে কিছু কিছু খাইয়েও দিয়েছেন। কিন্তু আসিয়া বেগমকে কেউ এক ফোঁটা পানিও খাওয়াতে পারেনি। সেই যে বউ ঘরের মেঝেতে পাথরের মূর্তির মতো বসেছিলেন, সেইভাবেই আছেন। একে একে সবাই চলে গেল। এ ঘরে আসিয়া বেগম একা। মেয়ে দুটিরও সারা শব্দ নেই, অথচ তা নিয়ে আসিয়া বেগমের কোনো উদ্বেগও নেই। রুহুল এসে ঘরে ঢুকল। আস্তে করে বলল, আমি যাচ্ছি। বলে হেঁট হয়ে আসিয়া বেগমের পায়ের কাছের মেঝে ছুঁয়ে সালাম করল। আসিয়া বেগমের পাথরের মূর্তি হঠাৎ যেন প্রাণ পেয়ে কথা বলে উঠল, কই যাস? ওপারে 2 নম্বর সেক্টরে, ওখানে মিলুদিলু আছে, ওখানে যুদ্ধের ট্রেনিং নিব। আসিয়া বেগম উঠে দাঁড়ালো। ফ্যাসফেসে গলায় বললেন, মনি মুক্তারে লগে লইয়া যা। রুহুল বিমূঢ় হয়ে গেল। কি কন আম্মা? হাচা কই? ওই পারে মুক্তিগো হাসপাতাল আছে না, ওইখানে ওরা নার্সের কাম করব। দিলু মিলু বহুত আগে কইছিল আমারে, তখন রাজি হই নাই। এইখানে আর একদিনও না। কথা কাটাকাটি, তর্ক বিতর্কে আরো ঘন্টা 2 কাটল। ওসমান আলীও রাজি নন, মণিমুক্তাও ভয় পাচ্ছে, কিন্তু আসিয়া বেগম অনর। শেষমেশ রাগ করে বললেন, এই করতে করতে ভোর হইয়া যাইব, তোরা অক্ষণি বাইর হ দেখি। অবশেষে সাব্যস্ত হলো মণিমুক্তার যাওয়াই ভালো। রুহুলের সঙ্গে একবার সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর মণিমুক্তার মন থেকে ভয়টা চলে গেল। কি একরকম প্রত্যাশায় তাদের মন নেচে উঠল। দ্রুত হাতে তারা অতি প্রয়োজনীয় 2-4টে জিনিস গুছিয়ে নিল। তারপর ওসমান আলীকে সালাম করে মাকে জড়িয়ে ধরে কেঁদে বিদায় নিয়ে ভাইয়ের সঙ্গে সদর দরজার দিকে পা বাড়ালো।
আসিয়া বেগম বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি উঠোনে নেমে দ্রুত ওদের কাছে গিয়ে বললেন, এই শুন, খুব সাবধানে যাইবি, পথে আবার মিলিটারি গো খপ্পরে পড়বি না তো। মণিমুক্তা হঠাৎ ভয় পেয়ে থমকে দাঁড়ালো। রুহুল বিরক্ত হয়ে বলল, আহ, কি যে অলক্ষণী কথা কন যাবার মুখে। ভয় করিস না, আল্লাহ মাবুদ তোগরে রক্ষা করবেন। আর যদি মিলিটারি ধরেই, শুন মণিমুক্তা, খবরদার বিষ খাইবি না। সারা দেশে কত পোলারা যুদ্ধ করতেছে, তগরও কারো জান যাইতেছে, কারো হাত পা কাটা যাইতেছে। সেইটা তারা করতেছে দেশ স্বাধীনের লাইগা। তোরা মনে করবি দেশ স্বাধীনের লাইগা তগর যুদ্ধ। খবরদার মরবি না। যা, একবার আল্লাহর নাম লইয়া পথে বাইর হ। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন শহীদ জননী জাহানারা ইমামের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প উপলব্ধি। এরকম আর গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এরকম আর গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি, কহু গল্পের সঙ্গেই থাকবেন।